এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি জানেন কি কর্পোরেট সেক্টরে ক্যারিয়ার গঠনের চ্যালেঞ্জগুলো কি? জানতে লার্ন টাইমের সাথেই থাকুন, দেখতে থাকুন জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠান। লার্ন টাইমের জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠানের 38তম পর্বে নিজের জীবনের উত্থান পতনের গল্পটি শেয়ার করতে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সানফোস শহর থেকে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন আবুল নুরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট প্রোডাক্ট মার্কেটিং অ্যান্ড অপারেশন। আবুল নুরুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ অনলাইন ভিত্তিক সাক্ষাৎকার অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি সত্যি খুশি সবার সাথে আমার জীবনের কিছু গল্প এবং কর্পোরেট লাইফের কথা শেয়ার করতে পারার সুযোগ তৈরি করার জন্য। অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি লার্ন টাইম পরিবার পক্ষ থেকে। তো আপনার কাছে আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক্সপেরি কর্পোরেশন কি নিয়ে কাজ করে, আসলে আপনি ওইটাতে ভাইস প্রেসিডেন্ট দায়িত্বে আছেন, এই সম্পর্কে যদি বিস্তারিত বলতেন। এক্সপেরি কর্পোরেশন আমরা আসলে অনেকগুলো টেকনোলজি নিয়ে কাজ করি। তার মধ্যে প্রধান হচ্ছে অডিও টেকনোলজি, এর সাথে সাথে আমাদের রয়েছে ইমেজিং এবং ভিডিও এনহ্যান্সমেন্ট টেকনোলজি। এছাড়া আমাদের রয়েছে 3D সেমিকন্ডাক্টর টেকনোলজি। এই টেকনোলজিগুলি সাধারণত আমরা অন্যান্য কোম্পানি বা কর্পোরেশনের কাছে বিক্রি করে থাকি। আমাদের এই টেকনোলজিগুলি সাধারণত বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স প্রোডাক্টস লাইক স্মার্টফোন, তারপর অটোমোটিভ অ্যাপ্লিকেশন, এছাড়া বিভিন্ন রকমের যারা ইলেকট্রনিক্স বানায় তারা ইউজ করে। এছাড়াও ভিডিও স্ট্রিমিং যেসব কোম্পানিগুলো করে ওগুলা ইউজ করে থাকে আর কি। আর আমাদের প্রায় 11,000-এর উপরে প্যাটেন্ট আছে। এই বিভিন্ন জিনিস আমরা উদ্ভাবন করি, সেই প্যাটেন্ট গুলো অলসো আমরা একটা আইপি লাইসেন্সিং, ওইটার একটা বিশাল বিজনেস আমাদের রয়েছে। বিশাল সম্ভার প্যাটার্নের। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি ওই কোম্পানিতে কিভাবে সুযোগটি পেলেন কাজ করার? আসলে কোম্পানিতে সুযোগ আসা মানে পাওয়ার ব্যাপারটা, আমি এই কোম্পানিতে প্রায় 5.5 বছর 6 বছর ধরে আছি। এই সুযোগটা আসলে এসেছে, এর আগে আমি সিলিকন ভ্যালিতে অনেক দিন ধরে কাজ করছি। এর আগে 10-12 বছর আমি বিভিন্ন রকম কাজ করেছি। এর মধ্যে প্রধান হচ্ছে মার্কেটিং, এছাড়া আমি প্রোডাক্ট ডেফিনিশন করছি, তারপর আমি বিজনেস ডেভেলপমেন্ট, এছাড়াও আমি বিভিন্ন রকমের প্রোডাক্ট লাইন ম্যানেজমেন্ট, এইসব কাজ করে আমার বিভিন্ন রকমের টেকনোলজি নিয়ে যে কাজ করার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই পরে এক্সপেরিতে আমি এই কাজটির সুযোগ পাই। তো আপনি প্রথমে কি ধরনের পোস্টে ঢুকেছিলেন? এখন বর্তমানে আপনি লিডিং পর্যায়ে আছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথমে আপনার যাত্রাটা কোন জায়গা থেকে শুরু হয়েছিল? এক্সপেরিতে আমি ডিরেক্টর হিসেবে জয়েন করেছিলাম, পরে সিনিয়র ডিরেক্টর, তারপর আবার এখন ভাইস প্রেসিডেন্ট হয়েছি। আমার সিলিকন ভ্যালিতে যাত্রা আসলে 2004 সালে। আমি তখন ক্যালিফোর্নিয়ার ইউসিএলএ মানে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পাশ করে আমি এএমডি অ্যাডভান্স মাইক্রো ডিভাইস নামে একটা কোম্পানির প্রোডাক্ট মার্কেটিং ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। তারপর সেখান থেকে আরো কয়েকটা কোম্পানি, সাইপ্রাস সেমিকন্ডাক্টর, এরপরে আমি টি কানেক্টিভিটি, ল্যাটিস, এগুলো কয়েকটা কোম্পানিতে কাজ করার পরে এই এক্সপেরিতে জয়েন করি। সেখানে আমার বিভিন্ন রকম কাজের সুবাদে আস্তে আস্তে আমার বিভিন্ন রকম দায়িত্ব বাড়তে থাকে, সেই সাথে সাথে ক্যারিয়ারের অগ্রযাত্রাও সাথে সাথে হয়। তো আপনার ওই জায়গায় আপনার ডিরেক্টর থেকে এখন বর্তমানে আপনি ভাইস প্রেসিডেন্ট, তো এই পদোন্নতিটার জন্য আপনার কোন গুণটাকে আপনি প্রথমে রাখতে চান, যে আপনার কোন গুণের কারণে আসলে এই জায়গায় আপনি পৌঁছাতে পেরেছেন? এর জন্য আসলে কর্পোরেট ওয়ার্ল্ডে সাকসেসফুল হওয়ার জন্য কিছু জিনিস দরকার হয়। প্রথমত আসলে একটা হচ্ছে বাহ্যিক যে ব্যাপারটা হচ্ছে কোন কোম্পানিতে আছি এবং কি করতেছি। সাধারণত আমরা যদি কোন রকম কর্পোরেট কোম্পানিতে কাজ করব, এই জিনিসগুলা জব যখন খোঁজা হয়, এটা বেটার হচ্ছে যে কোম্পানিটা প্রবৃদ্ধি মানে গ্রোথ ওরিয়েন্টেড, তারা নতুন জায়গায় কাজ করতেছে, নতুন কাস্টমার বেস আছে, তখন সাধারণত ওই কোম্পানিগুলা অনেক রকম অপরচুনিটি তৈরি হয়। আর যেসব কোম্পানিগুলো গ্রোথ কম, তাদের মধ্যে সাধারণত মানুষজন কি করবে এটা নিয়ে ব্যস্ত থাকে, পলিটিক্স হয়, অনেক রকম প্রবলেম হয়। এই জন্য শুরুতেই যখন আমরা অপরচুনিটি দেখি, যখন জব অফার নেই, তখন মানে যে সেক্টর গুলা, যে কোম্পানিগুলা গ্রো করতেছে এবং সেই সব জায়গায় ঢোকা উচিত। এটা হচ্ছে একটা প্রথম ভালো দিক করতে পারলে।
তারপরে ভিতরে ঢোকার পরে আমার মনে হয় যে জিনিসগুলো সবচেয়ে বেশি কাজে লাগে এটা হচ্ছে একটা লিডারশিপ কোয়ালিটি, যেটার মধ্যে মানে প্রোঅ্যাক্টিভনেস থাকতে হবে বা অনেকটা অ্যান্টিসিপেট করার ক্ষমতা থাকতে হয় আর কি। যেমন আমরা আসলে একটা খুবই কম্পিটিটিভ একটা ওয়ার্ল্ডে বাস করি। এখানে যেসব প্রবলেমগুলো আছে, বিভিন্ন মানুষ এই প্রবলেমগুলা, বিভিন্ন কোম্পানি এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে। তো স্বভাবতই যে আগে এই প্রবলেমগুলো বুঝতে পারে, যে এই প্রবলেমগুলো আগে সলভ করে মানুষের কাছে নিতে পারে, সেই সাধারণত সেই বিজনেসটা পায় বা গ্রো করার সহায়তা পায়। এই জন্য কোম্পানির ভিতরে আমরা যারা যখন কাজ করি, যারা যেসব এমপ্লয়িরা সাধারণত প্রোঅ্যাক্টিভ এবং এন্টিসিপেট করতে পারে মানে ফিউচারিস্টিক কি দরকার, কি করলে ভালো হয়, মানে আমাকে বলার আগে যে এটা করো, বলার আগে আমি নিজের থেকে কিভাবে এইটা করলে ভালো হয়, এটা করলে এইসব প্রস্তাবগুলো যখন কোম্পানি বিভিন্ন রকমের উপরের পর্যায়ের এক্সিকিউটিভকে দেখা হয়, তখন তারা স্বভাবতই এই জিনিসগুলো রিকগনাইজ করে। হয়তোবা প্রথমবার তারা হয়তোবা করে না, তখন পরবর্তী দেখে যে করলে ভালো হইতো, তখন সেকেন্ড টাইম যখন আবার বলি তখন তারা শুনে। এই প্রোঅ্যাক্টিভনেসটা আসলে খুবই ইম্পর্টেন্ট বলে মনে করি। আর এছাড়া আরেকটা জিনিস যেটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, মানে কোম্পানি বা কর্পোরেট ওয়ার্ল্ড হচ্ছে একটা সমষ্টিগত জায়গা, মানে এটা এককভাবে ভালো করা না, এটা সমষ্টিগতভাবে ভালো ভালো করার কথা, মানে ভালো করতে হয়। মানে কোম্পানির একটা ডেফিনেশন হচ্ছে এক একজন মানুষের এক একটা স্কিল থাকে, সেই সবগুলো স্কিলে কাজ করার পরে, বিভিন্ন ফাংশনাল গ্রুপে কাজ করার পরে একটা সম্মিলিতভাবে একটা প্রোডাক্ট মানে প্রোডাক্ট বা সার্ভিসেস এটা বের হয়, যেটা সবার উপকারে আসে। তো স্বভাবতই যে মানুষটা এই কর্পোরেট এনভায়রনমেন্টে বিভিন্ন ফাংশনাল গ্রুপের সাথে ভালো মতো কমিউনিকেট করতে পারে, ভালো মতো তাদের সাথে বন্ধুত্ব করার একটা সম্পর্ক রেখে একটা কাজ বা একটা গোল যে ডেলিভার করতে পারে, সে সাধারণত সফল হয়। আমার মনে হয় এই জিনিসগুলো আসলে আমার পদোন্নতির ব্যাপারে অনেকটা সহায়তা করেছে। অসংখ্য ধন্যবাদ, অনেক চমৎকার কিছু কথা আপনি এই মুহূর্তে তুলে ধরেছেন। সম্মানিত দর্শক, আমরা আজকে কথা বলছি আবুল নুরুজ্জামান স্যারের সঙ্গে। তিনি ভাইস প্রেসিডেন্ট প্রোডাক্ট মার্কেটিং অ্যান্ড এক্সপার্টি কর্পোরেশনের। তো উনি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছেন সেটি হচ্ছে যে আপনার আইডিয়া জেনারেশন, মানে আইডিয়া জেনারেট করার মতো একটা সক্ষমতা যদি আপনার থাকে এবং হচ্ছে সে কাজ করার সৎ মানসিকতা যদি আপনার থাকে, তাহলে আপনি অবশ্যই লিডিং পর্যায়ে যেতে পারবেন। তো স্যার, আমরা একটা বিষয় জানি, যেটা হচ্ছে যে আপনি পেগাস টেক ভেঞ্চারের আপনার একটা অংশীদারিত্ব রয়েছে। তো এটার এই প্রতিষ্ঠানের যাত্রা কবে থেকে শুরু হলো এবং এটা কি নিয়ে কাজ করে, কার্যক্রম বিস্তারিত যদি বলতেন। আচ্ছা, তাহলে আমি একটু পেগাসাস টেক ভেঞ্চারের মানে বাংলাদেশের যে শাখাটা নিয়ে আমি কাজ করি সেটার একটু অতীত নিয়ে কথা বলি আর কি। 2014 সালের কথা, তখন সিলিকন ভ্যালিতে ইউএস বাংলাদেশে একটা টেক সামিট হয়, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াদেদ জয় এবং মাননীয় প্রতিমন্ত্রী তখন আইসিটির জুনায়েদ আহমেদ পলক, ওনারা একটা ইনভেস্টমেন্ট সেমিনার করে এখানে। সেই সেমিনারে আমি পেগাসাস টেক ভেঞ্চার্স এর যে প্রতিষ্ঠাতা ডক্টর আনিসুজ্জামান, উনাকে নিয়ে যাই। ওই অনুষ্ঠানের প্রথম আমাদের সাথে পরিচয় হয় হচ্ছে তৎকালীন বেসিস এর প্রেসিডেন্ট হচ্ছে জনাব শামীমা হাসান। পরবর্তীতে জনাব শামীমা হাসান এবং ডক্টর আনিসুজ্জামান এবং আমরা তিনজন মিলে এই পেগাসাস টেক ভেঞ্চারের একটা বাংলাদেশ ফান্ড তৈরি করি, যেটা ইউএস ভিত্তিক ফান্ড, যেখানে আমরা ফান্ডটা রেইজ করি মূলত বাংলাদেশের বাইরে থেকে, এবং সেই ফান্ডটা আমরা বাংলাদেশে বিভিন্ন রকমের আইসিটি ক্ষেত্রে যারা স্টার্ট আপ রয়েছে এইগুলোতে ইনভেস্ট করি। তো আমার কার্যক্রমটা এই ফান্ডকে ঘিরেই, এখানে ফান্ড রেজিং করা থেকে শুরু করে কোম্পানিগুলোকে ইনভেস্টমেন্ট করা, তাদের গাইডেন্স দেওয়া, এই কাজগুলো আমি সেই 2015 থেকে আমরা এই যাত্রাটা শুরু করি। আচ্ছা, তারপর মানে বর্তমানে এটার অগ্রগতি এবং কার্যক্রম কেমন চলছে? হ্যাঁ, একটু কার্যক্রম নিয়ে বলি। আসলে ফান্ড রেজিং একটা চ্যালেঞ্জিং জিনিস। একটা প্রথম চ্যালেঞ্জিং জিনিস হচ্ছে বাংলাদেশকে আসলে বাইরের বিভিন্ন ইনভেস্টরের কাছে তুলে ধরা, এখানে যে পটেনশিয়াল ভালো, এবং বিশেষ করে যে আইসিটি ক্ষেত্র, যে এই ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট ছিল আসলে ই কমার্স, তারপর রাইড শেয়ার, মোবাইল পেমেন্ট, এইসব জিনিসগুলো, এইসব জিনিসের যে একটা সম্ভাবনা আছে, এই সম্ভাবনা বাইরের দেশে বিভিন্ন রকম ইনভেস্টর তুলে ধরা। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার যেহেতু জাপানে থাকার অনেকদিন
সৌভাগ্য হয়েছিল। তো জাপানিজ অনেক বড় বড় কোম্পানিতে আমি তাদের বিভিন্ন রকম এক্সিকিউটিভকে তাদের কনভিন্স করতে সক্ষম হই। এছাড়াও আমেরিকাতে অনেক ইনভেস্টরকে এই পটেনশিয়ালটা বলতে এবং বোঝাতে সক্ষম হই, এবং সেই সুবাদে অনেক ফান্ড রেজ করতে পারি। যে ফান্ডটা আমি মানে পেগাসাস টেক ভেঞ্চার প্ল্যাটফর্ম ইউজ করে আমরা বিভিন্ন রকমের স্টার্টআপ কোম্পানিতে ইনভেস্ট করছি। তার মধ্যে প্রধান হচ্ছে সহজ.com, আজকেরডিল.com, বাগডুম.com, হ্যান্ডিমামা, ডিজিকন, প্রিয়, এরকম অনেকগুলো আমরা বিভিন্ন রকম কোম্পানিতে ইনভেস্ট করেছি। সো ইনভেস্ট করার মাধ্যমে আসলে আমার এর গল্পটা বলতে হলে আমি আসলে ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের স্কলারশিপ এটা ওটা পেয়ে বড় হয়েছি। সো আমি মনে করি যে বাংলাদেশ থেকে আমি অনেক কিছু পেয়েছি যেটা আমাকে তার সবসময় এটা জাপান থেকে আমার মনের মধ্যে কাজ করতো, কিভাবে আমি আসলে বাংলাদেশকে এটা হাউ আই ক্যান রিটার্ন ব্যাক, কিছু একটা করতে চাই, এবং এই করতে চাওয়াটাই আমার মধ্যে একটা প্রধান ছিল। এবং এই ইনভেস্টমেন্ট ভেহিকলটা আমার কাছে মনে হয়েছিল খুবই একটা কার্যকরী পদক্ষেপ, কারণ এর মাধ্যমে আমরা যে শুধু ইনভেস্টমেন্ট না, বিভিন্ন রকমের টেকনোলজি সাপোর্ট বা বিভিন্ন গাইডেন্স দেওয়া বাইরের দেশ থেকে, তার মাধ্যমে আমরা দেশে একটা ইন্ডাস্ট্রি গঠনে সহায়তা করব যেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। তো আমার এই কাজের মাধ্যমে এবং পেগাসাস টেক ভেঞ্চারের সবার সহযোগিতা যে কাজের মাধ্যমে কয়েকশো করে এক এক কোম্পানিতে প্রায় 1000 লোকের যে একটা কর্মসংস্থানের প্রথম পদক্ষেপটা নিয়েছি, সেটা আমার কাছে মনে হয়েছে যে খুব একটা ভালো উদ্যোগ ছিল। তারপর আমরা যেহেতু প্রথম দিকের এই ইনভেস্টমেন্ট গুলো করেছি, আমাদের দেখা দেখি পরে আমেরিকা বা আরো সিঙ্গাপুর অন্য অন্য দেশের আরো যে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম তারা বাংলাদেশে যাওয়ার জন্য আগ্রহ বোধ করছে। সো প্রথম দিকে আমাদের ইনভেস্টমেন্ট গুলা তো আছেই, তারপরে আমাদের পদাঙ্ক অনুসরণ করে অন্য অনেকেও ওইখানে গিয়েছে এবং ইনভেস্ট করেছে। এই জিনিসগুলো আসলে আমাদের দেশের অর্থনীতির জন্য, তাছাড়া আমাদের যে এখনকার যে তরুণ সমাজ আছে তাদের স্কিলড জব, যে মেধাভিত্তিক যে ইকোনমিতে পরিণত করা, কারণ আমরা একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে শ্রমভিত্তিক একটা ইকোনমি নির্ভর ছিল, কিন্তু যেটা আমরা সিলিকন ভ্যালিতে এসে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এখানে অল্প কিছু মানুষ অ্যাকচুয়ালি অনেক ভ্যালু ক্রিয়েশন করে এবং কম সময়, কারণ মানুষের সবার সময় কিন্তু আমাদের একটা লিমিটেড সময়, সবারই 24 ঘন্টা সময়, সব মানুষই প্রায় গড় কর্তায় সমান সময় বাঁচে বা কম বেশি। তো এই লিমিটেড সময়ের মধ্যে কিভাবে বেশি ভ্যালু ক্রিয়েট করা যায়, এবং এই জিনিসটা আমাকে খুবই অনুপ্রাণিত করছে। এবং এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে এই মেধাভিত্তিক একটা যে ইকোনমি এন্ড ইন্ডাস্ট্রি গঠন করা এবং সেই কাজে সহজ মানে থাকতে পারাটা আমার জন্য একটা সৌভাগ্য বা একটা মানে কাজ, আমি যেটা আজকে উল্লেখ করতে পেরে খুবই খুবই খুশি বোধ করছি। তো এইটার আপনার হচ্ছে বর্তমানে কার্যক্রমটা কিভাবে আপনারা মনিটরিং করছেন, বাংলাদেশে যে কাজটা আপনারা পরিচালনা করছেন, এটা আপনার যে কাজের পাশাপাশি আপনার কর্পোরেশনের চাকরির পাশাপাশি আপনি হচ্ছে এটা কিভাবে মনিটরিং করছেন? এটা একটা আসলে খুবই মানে ভালো কোশ্চেন। আমি আমার বর্তমানে এখানে এক্সপিরিয়েন্স যে জব বা যখন শুরু করেছি তখন অন্য একটা কোম্পানিতে ছিলাম, এই ডিমান্ডিং জবের সাথে সাথে এই কাজগুলা করার চেষ্টা করছি। তার মধ্যে যেটা হয় যে বাংলাদেশে আমি খুব অনেকবার গিয়েছি, তখন প্রথম দিকে প্রায় বছরে 4 থেকে 6 বার আমি গিয়েছি। এমন হয়েছে যে জাপানিজ কোম্পানির অনেক বিভিন্ন কোম্পানির সিইও এদের নিয়ে বাংলাদেশ ভিজিটে গেছি। অনেক সময় এইখান থেকে আমি শুক্রবার অফিস শেষ করে বাংলাদেশে প্রায় 22 থেকে 24 ঘন্টা ফ্লাই করে ওইখানে মানে স্যারের 2 দিন মিটিং করে আবার এখানে যখন ফেরত এসে মানডে থেকে আবার এখানে অফিস করেছি। সো উইকেন্ডের জন্য আমি বাংলাদেশ পর্যন্ত গিয়েছি। এভাবে করে আসলে প্রত্যেকটা বিজনেস মনিটর করা, তাদের গাইডেন্স করা। তারপর আমি অনেকগুলো কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টর হিসাবে ছিলাম, এখনো আছি। তো ওই বোর্ড মিটিং গুলো অ্যাটেন্ড করা এবং তাদের বিভিন্ন রকমের যে পারফরমেন্স কি গাইডেন্স এগুলো মনিটর করা এবং গাইডেন্স দেওয়া। আর তাছাড়া এখনো বাংলাদেশের নিজেরাই আসলে ওই যারা লোকালি ওখানে বিজনেস করতেছে এরা সবাই খুবই সাকসেসফুল, তারা খুবই ভালো শিক্ষিত এবং ভালো ম্যানেজমেন্ট। এবং আমি নিজেই অবাক হই তারা তাদের যে কোয়ালিটি অফ লিডারশিপ, তারা গ্লোবাল লেভেলে, রাইট, এখানেও তারা একইভাবে সাকসেসফুল হইতো, তো তারাই ওখানে করতেছে। সো আমাদের ওইভাবে মনিটরিং বলাটা ঠিক হবে না, বরং একসাথে ডিসকাশন বা গাইডেন্স যদি কিছু লাগে বা কোনো হেল্প লাগে, কানেকশন লাগে, ওগুলোই ওইটুক পর্যন্তই লাগে। তাছাড়া ওনারা নিজেরাই আসলে খুব ভালো মতো বিভিন্ন রকমের পরিচালনা করে থাকে আর কি। জি জি জি।
অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগছে যে অনেকে আমরা জানি যে একটা আমাদের বাংলাদেশে মিথ চালু আছে যে বাংলাদেশে পড়াশোনা করার পর বাহিরে চলে গিয়ে অনেকে সেটেল হচ্ছে প্রবাস জীবনে, বাংলাদেশকে নিয়ে কিছু চিন্তা ভাবনা তারা করে না, এরকম কিছু একটা মিথ থাকে যারা প্রবাসী থাকে তাদেরকে নিয়ে। কিন্তু আসলে সবাই একরকম না। সবাই আসলে দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য পিপলই আসলে বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, তাদের নারী টান, মাতৃত্বের টান, এটা একটা কাজ করে অবশ্য। তো এক্ষেত্রে আপনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত, অনেক পরিশ্রম করছেন বাংলাদেশের জন্য। বাংলাদেশের বিভিন্ন সেক্টর, যে অর্থনৈতিক সেক্টরে দেখা যাচ্ছে যে যে শিল্প প্রতিষ্ঠানগুলো কিভাবে একটু এগিয়ে নেওয়া যায়, এটা খুব ভালো লাগলো। তো আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি লেটেস্ট সেমি কন্ডাক্টর, তারপর হচ্ছে টিই কানেক্টিভিটি এবং সাইপ্রেসে কাজ করার আপনার সুযোগ হয়েছে। তো সেই প্রতিষ্ঠানগুলোর কাজ করার অভিজ্ঞতা যদি আমাদেরকে শেয়ার করেন। আমি খুব ছোট করে বলি, লেটেস্ট সেমিকন্ডাক্টর আমার একটা প্রোডাক্ট আমি ডেফিনেশন করছি, যেটা তখন ওখানে, এটা এখন এটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রোডাক্ট বাই রেভিনিউ এন্ড সাকসেস। সো ওইখানে আমি প্রোডাক্ট ডেফিনেশনের দায়িত্ব ছিলাম, এছাড়া তারপর প্রোডাক্টটা লঞ্চ করা মানে ম্যানেজমেন্ট করা সেটার দায়িত্ব ছিলাম। আর কি কানেক্টিভিটি আসলে আমি বিভিন্ন রকম টাচ সেন্সর, এই টাচ সেন্সর গুলো নিয়ে কাজ করতাম। এবং ওইখানে আমি একটা নতুন বিজনেস ইউনিটের প্রোডাক্ট লাইনের বিজনেস ইউনিটের দায়িত্ব গ্রহণ করে সেটা থেকে স্ক্র্যাচ থেকে নতুন প্রোডাক্ট বের করে সেটাকে বাজারজাত করা পর্যন্ত, সেই ডেফিনেশন থেকে ওইটা নেওয়া পর্যন্ত ওই কাজগুলো করেছি। ওইখানে আমি অনেক রকম সাপ্লাই চেইন রিলেটেড শিক্ষা ছাড়াও অনেক রকম টেকনোলজি তো অবশ্যই শিক্ষা পেয়েছি। এছাড়া যে বিজনেসটাকে দাঁড়া করানো, ডেভেলপমেন্ট করানো, এই এই জিনিসগুলো আমার অনেক অনেক অভিজ্ঞতা হয়। আর সাইপ্রাসে আসলে আমি মানে 4 বছরের মতো কাজ করেছি। এই কোম্পানিটার একটা ভালো দিক হলো অনেক রকমের প্রসেস ছিল। এখন এই কোম্পানিটা আসলে ইনফিনিয়ন কিনে নেওয়ার পর এখন ইনফিনিয়ন হয়ে গেছে। বাট ওই কোম্পানিটা অনেক প্রসেস ওরিয়েন্টেড ছিল, যেখানে চেক এন্ড ব্যালেন্স সহ কিভাবে মানে ম্যানেজমেন্ট করা যায়, একটা ম্যানেজমেন্ট ট্রেনিং এর জন্য মানে ওই কোম্পানিটার অভিজ্ঞতা খুব কাজে লাগছে। যে অভিজ্ঞতার মাধ্যমে আমি ভবিষ্যতে এটা বিজনেস ম্যানেজমেন্ট হোক, পিপল ম্যানেজমেন্ট হোক, অথবা বিভিন্ন রকমের প্রজেক্ট ম্যানেজমেন্ট হোক, এই কাজগুলো যাতে ভালো করা যায় সেই অভিজ্ঞতাগুলো আমার খুব ভালো কাজে লাগছে। সো আমার ক্যারিয়ারে এই জন্য আমি অনেকবারই আসলে বিভিন্ন রকমের কোম্পানিতে নতুন জিনিস চেষ্টা করছি, ট্রাই করছি নতুন কিছু শেখার জন্য। সেটা হয়তো বা টেকনোলজি ডিফারেন্ট হতে পারে, প্রোডাক্ট ডিফারেন্ট হতে পারে, আবার অনেক সময় যে রোলটা আমি প্লে করতেছি বা যে এই কাজটা যাতে ভিন্ন রকমের অভিজ্ঞতা হয়, এই জিনিসগুলো আমি পছন্দ করি বিধায় আমি এভাবে করছি। সবার ক্যারিয়ার যেভাবে হতে হবে এমন কথা নাই। অনেকে একটা ডোমেইনে অনেক এক্সপার্ট হয়, ওইটাই ওয়ার্ল্ড ক্লাস হলে সেটাও অনেক ভ্যালুয়েবল। আবার আমার মতো যারা অনেক কিছু এটা করে দেখতে চায়, একখানে বেশি দিন একইভাবে থাকতে পছন্দ করে না, তারা হয়তো বা বিভিন্ন জিনিস ট্রাই করে এবং সেই অভিজ্ঞতা অর্জন করার এই সিলিকন ভ্যালিতে থাকাতে এই সুযোগগুলো আমার আসলে অনেক রকমের সুযোগ আমার ক্যারিয়ারে হয়েছে, যেগুলো পরবর্তীতে বিভিন্নভাবে কাজে লাগছে। অসংখ্য ধন্যবাদ স্যার। সম্মানিত দর্শক, আজকে আমরা কথা বলছি আবুল নুরুজ্জামান স্যারের সঙ্গে, ভাইস প্রেসিডেন্ট প্রোডাক্ট মার্কেটিং এট এক্সপেরি কর্পোরেশন। আপনাদের যদি কর্পোরেট সেক্টরে বিভিন্ন চ্যালেঞ্জিং বিষয় সম্পর্কে বা হচ্ছে কিভাবে ভালো উজ্জ্বল ক্যারিয়ার গঠন করা যায় সে সম্পর্কে কোনো ধরনের কোশ্চেন যদি থাকে, তাহলে আপনারা আমাদের কোশ্চেন করতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে, অথবা হচ্ছে যে আপনারা যারা আমাদের সাথে জুমে যুক্ত আছেন তারা আপনাদের হ্যান্ড রেজ করতে পারেন, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে সরাসরি প্রশ্ন করবার। অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমরা একটু আগাতে চাই। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কর্পোরেট সেক্টরে লিডিং পর্যায়ে যাবার জন্য পূর্ব শর্তগুলো আসলে, লিডিং পর্যায়ে যাবার জন্য পূর্ব শর্তগুলো। হ্যাঁ, আমি যেটা আগে বলতেছিলাম যে কর্পোরেট সেক্টরে যাওয়ার জন্য প্রথমে নিজেকে গড়ে তুলতে হবে, এবং গড়ে তোলার জন্য অবশ্যই প্রথম অপরচুনিটিটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো একটা কোম্পানির আন্ডারে কাজ করে সেই কাজটা শেখা, কর্পোরেট কালচার গুলা কিভাবে কাজ করে এই জিনিসটা বোঝা। প্রথমতই আমাদের বুঝতে হবে যে কর্পোরেটটা কিভাবে কাজ করে। এখানে যারা ম্যানেজমেন্ট পজিশনে আছে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, তারা ভবিষ্যতে এটা কোন দিকে যাবে এই কাজগুলা করে। যারা মিডল ম্যানেজমেন্ট বা মানে ফাংশনাল ম্যানেজমেন্টে আছে তারা তাদের টিমগুলা কিভাবে কি কাজ করবে, তাদের রোডম্যাপ কি হবে, তারা কি কাজগুলা করে। আবার প্রত্যেকটা কোম্পানিতে যে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, সেই প্রোডাক্টগুলো ডেভেলপমেন্ট করার লোক আছে বা সেই প্রোডাক্টগুলোকে প্রোডাক্টাইজেশন করার লোক আছে। আবার কিছু সহায়ক রোল থাকে অনেক সময়, যেমন ফাইন্যান্সের রোল থাকে,
এইচআর এর রোল আছে, আইটি রিলেটেড রোল আছে। তো আমি মনে করি যে কোম্পানি যেসব ক্ষেত্রে প্রোডাক্ট এন্ড সার্ভিস ওই সব রোল গুলা কাছাকাছি থাকতে পারলে ভালো হয়। ডেভেলপমেন্টই হোক বা সেটাকে মানে রেভিনিউ রিলেটেড কোনো কাজগুলো জবগুলো করতে পারলে ভালো হয়। তাহলে ওই কোম্পানিতে তখন যে রোলটা, যার যার রোলটা বেশি ইম্পর্টেন্স পায়, এবং ওই ইম্পর্টেন্স পেলে ওইখানে যদি বিভিন্ন রকমের অভিজ্ঞতা বা ভালো জিনিস করা যায়, তাহলে এটা সবার চোখে পড়ে। মানে কর্পোরেট একটা বিশাল, আমরা অনেক মানুষ একসাথে কাজ করে, তো সাধারণত যে কাজগুলা বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করে বিজনেসের জন্য বা কোম্পানির যে লং টার্ম যে গোলগুলো আছে বা শর্ট টার্ম গোলগুলো আছে, সেই কাজগুলো যে ভালো এক্সিকিউট করতে পারে, যে সেই আইডিয়াগুলো ভালো দিতে পারে, তারই সাধারণত ক্যারিয়ার গ্রোথ ভালো হয়। তো সেই জিনিসগুলো ট্যালেন্ট মোটামুটি সবারই কম বেশি থাকে, কিন্তু কিভাবে এই কর্পোরেট কালচারটা কাজ করে, এই কালচারটা বুঝে সেই কালচারের সাথে অ্যাডজাস্ট করে সেইখানে যে ভ্যালুয়েট করাটা, সেই ভ্যালুয়েট করাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং যে এটা করতে পারে সে সে তখন সেই সাকসেস গুলো পায়। অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে দর্শক সারি থেকে আমাদের লার্ন টাইমের কো ফাউন্ডার সিরাজুল হক স্যার আপনার কাছে কিছু জানতে চাচ্ছে। স্যার কে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। জি, আমি আপনাকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি যে পেগাসাস টেক ভেঞ্চারের যে রিসেন্ট আসলো, আইপিও তে গেছে কয়েনবেস, সেটা $100 বিলিয়ন একটা কোম্পানি, সেটার সাথে পেগাসাস ইনভলভ। আর আরো ভালো লাগে আমার কাছে যে পেগাসাসের সাথে বাংলাদেশে অনেকে ইনভলভ। যে এরকম একটা কোম্পানি, আমরা $100 বিলিয়ন একটা কোম্পানির সাথে ইনভলভ থাকার জন্য আমি খুবই এক্সাইটেড যেদিন নিউজটা দেখি যে ইয়েতে যাই, আইপিও তে যাই। আমি প্রাইসটা খেয়াল করছিলাম যে $100 বিলিয়ন একটা কোম্পানির সাথে আমাদের কোনো না কোনো ভাবে ইনভলভ আছে। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই। আমি লার্ন টাইমের কো ফাউন্ডার। আমরা লার্ন টাইম মূলত ই লার্নিং নিয়ে কাজ করছি, একটা প্রবলেম সলভিং। বাংলাদেশের প্রেক্ষাপটে যখন সব স্কুল কলেজ বন্ধ, সেই সময় আমরা ই লার্নিং এর একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছি, যেটা 1-to-1 পড়ায় থাকি বাংলাদেশের স্টুডেন্টদের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি। যে এই পড়াশোনার যে বড় একটা ঘাটতি হচ্ছে বাংলাদেশের ছেলেপেলের, এখানে পড়াতে এসে যেটা দেখলাম যে এটা যে এত বড় একটা মার্কেট, মানুষের যে নিড, এইরকম একটা নিড আছে, সেটা আমরা আগে অন্যান্য সেক্টরে কাজ করেছি, কিন্তু এই প্যান্ডেমিকের পরবর্তীতে যে এত হঠাৎ করে এত বড় একটা চাপের মধ্যে পড়ে গেছি যে এই সার্ভিসটা নিয়ে, যে চারিদিকে যে টিচার পড়ানো দরকার, প্যারেন্টসদের রিকোয়েস্ট আমরা এটা পাচ্ছি। আমরা ইনশাল্লাহ এটা আমরা কন্টিনিউ করছি। তা আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আসলে পেগাসাস আসলে কোন একটা প্রতিষ্ঠানের কোন ভ্যালুকে বেশি গুরুত্ব দেয়, টার্গেটকে কোন গুরুত্ব দেয় তাদের সাথে কাজ করার জন্য। এটা খুবই খুবই একটা ভালো কোশ্চেন। আপনার থ্যাংক ইউ। যে পেগাসাস এর রিসেন্ট আইপিও বা আমাদের শুধু কয়েনবেস না, এছাড়াও ডটড্যাশ ছাড়াও আরো অনেকগুলো কোম্পানি আইপিও। যদিও আমি বাংলাদেশের ইনভেস্টমেন্টের সাথে বেশি জড়িত, বাট পেগাসাস এর অনেক টিম মেম্বার রয়েছে যারা এই কোম্পানি কাজ করে আসছে। তাছাড়া যে দ্য ফাউন্ডার আনিসুজ্জামান, উনিও এগুলোর সাথে খুবই ইনভলভ। তবে আপনার কোশ্চেনটা আমি অ্যান্সার করি, যেটা আপনি জিজ্ঞাসা করছেন যে লার্ন টাইমের অ্যাকচুয়ালি এই উদ্যোগটা খুবই ভালো। প্যান্ডেমিকের মধ্যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী তাদের যে ই লার্নিং যে প্ল্যাটফর্মটা, এটা খুবই সময় উপযোগী একটা প্রোডাক্ট আর সার্ভিসেস। এবং এই সব কোম্পানির ক্ষেত্রে একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড যে জিনিসগুলো আসলে বেশি গুরুত্ব দেয়, সাধারণত ইউজার বেস। তো আপনাদের যদি অনেক ইউজার বেস থাকে এবং গ্রোথ থাকে, সেটা খুবই ভালো জিনিস। কারণ এই ইউজার বেস গুলো সাধারণত একটা প্রোডাক্ট নিয়ে শুরু করে, পরে এই ইউজার বেস থেকে দেখা যায় যে এই প্রোডাক্ট থেকে আবার অন্য আরেকটা প্রোডাক্ট বা আরেকটা প্রোডাক্ট আসতে পারে। সো তখন কোম্পানিটার গ্রোথ পটেনশিয়াল ভালো থাকে। তো আমার মনে হয় যে প্রথম যে দিকটা, সেটা হচ্ছে কি পরিমাণ অ্যাডপশন হচ্ছে, কি পরিমাণ মানুষ ইউজ করতেছে, সেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরেও এখন যেহেতু গ্লোবাল একটা বিজনেস এনভায়রনমেন্ট, তো এখানে অনেক কোম্পানি হয়তো বা করার চেষ্টা করতেছে এই সিমিলার জিনিসগুলা। তো এই কম্পিটিটিভ এনভায়রনমেন্ট গুলা কিরকম, এবং কিভাবে লার্ন টাইম ফর এক্সাম্পল, আপনি যেহেতু এটার সাথে জড়িত, এটা কিভাবে বাংলাদেশের নিডটা বুঝে। কারণ একটা বিদেশি প্ল্যাটফর্ম কিন্তু এসেই তারা বাংলাদেশের নিডটা হয়তো বুঝবে না,
জেনেরিক নিড হয়তো আছে, কিন্তু যে লোকালাইজেশনের যে ব্যাপারটা, মানুষের যে চাহিদা, এটা আমরা যখন বিভিন্ন যেরকম আমরা সহজ বা আজকের ডিল এইসব কোম্পানিতে ইনভেস্ট করছি, এগুলো কিন্তু বড় বড় উবার বা বাংলাদেশ আরো অন্যান্য কোম্পানিগুলা যারা যারা বাইরের কোম্পানি বিদেশ থেকে এসেছে তাদের সাথে কিন্তু পাল্লা দিয়ে কম্পিট করে বেঁচে আছে, বিকজ তারা এই দেশের লোকালাইজেশনটা খুব ভালো মতো করতে পারছে। আপনাদের এই প্ল্যাটফর্মগুলো আমি মনে করি যদি লোকালাইজেশন গুলা দেশের এই প্রবলেম গুলা সলভ করে থাকে, এবং সেটা একটা গুরুত্বপূর্ণ অ্যাট্রাকটিভ ব্যাপার বলে মনে করি আমি। জি, মানে আমাদের প্রিভিয়াস যে কাজগুলো আছে, মানে 1 ইয়ার পোর্টফোলিও, আমরা যেটা মানে গ্লোবালি, মানে নট অনলি বাংলাদেশ, আমরা গ্লোবালি যারা প্রবাসী আছে কিন্তু আমাদের কমিউনিটিকে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। তো আমাদের মনে 15টা দেশে আমাদের কার্যক্রম আছে, মানে যদি স্টুডেন্ট বেস ধরি। তো আমরা এটা দেখেছি যে আমরা মোটামুটি একটা ব্রেক ইভেন্ট একটা কোম্পানি, কিন্তু লোকাল মার্কেটে দেখলাম, শুধু বাংলাদেশের মধ্যেই দেখলাম যে মার্কেটটা নিড আছে সেখানে সার্চ যদি করতে যায় পার ডে 1 লাখ ক্লাসের আমরা অর্গানাইজ করতে হবে, মানে 1 লাখ। মানে আমরা এখন যেটা করছি ম্যানুয়াল সিস্টেম, মানে ম্যানুয়াল সিস্টেমে যে স্টুডেন্ট টিচার সিস্টেম, মানে আমরা টোটালটাই ম্যানুয়াল সিস্টেমে করি। কিন্তু এটাতে এই 1 লাখে কনভার্ট করার জন্য আমার একমাত্র উপায় যে টেকনোলজিতে ইনভেস্ট করা। মানে মার্কেট দেখছি, ইকোসিস্টেম আছে, মানে আমাদের কাস্টমাররা আমাদের টাকা দিচ্ছে, যথেষ্ট পরিমাণ টাকা দিচ্ছে, কিন্তু আমরা ম্যানুয়াল করার জন্য আমাদের কাছে অনেক রকম প্রবলেম ফেস করতে, মানে এই জায়গাটা আমাদের মানে গ্রোথের আমাদের বড় একটা বাধা। যে আমরা যদি পুরোপুরি ভাবে মানে ইকোসিস্টেম থেকে আমরা মানে টেকনোলজিতে কনভার্ট করি, মানে অ্যাপ, মানে প্রপার একটা অ্যাপ ডেভেলপ করতে পারি, তখন আমার মনে হয় যে মানে পার ডে 1 লাখ ক্লাসটা আমরা ম্যানেজ করতে পারবো। এখন আমরা যে 100 ক্লাস পার ডে যখন ম্যানেজ করতেছি, এটা আমাদের হিমশিম খেতে হচ্ছে যে মানে এর জন্য খুব বেশি টেকনোলজিতে ইনভেস্ট করতে পারিনি। তাই আমরা আশা করি পরবর্তীতে আবার সুযোগ হবে এই ব্যাপারে, আমরা আরেকটা সুযোগ নিয়ে এই ব্যাপারে আমরা হয়তো ডিসকাস করতে পারি। তখন আমি আমার অভিজ্ঞতার আলোকে বিভিন্ন রকম কি করলে ভালো, বা আমি যদি যারা এই ব্যাপারে আসলে পারদর্শী তাদের হয়তো বা আমি তাদের সাথে কানেক্ট করে দিতে পারি, যারা বিভিন্ন রকমের ইনপুট দিতে পারবে আর কি, আশা করি। জি জি জি, থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। তো স্যার, আপনার সাথে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেখানে হচ্ছে আপনি পূর্ব শর্তগুলো নিয়ে আলোচনা করেছেন। তো পূর্ব শর্ত ফুলফিল করে যখন একজন লিডার হলো, তো লিডার হওয়ার পর প্রথম তো সে কর্মী ছিল, তারপর যখন সে কর্মী থেকে একজন নেতৃত্ব স্থানীয় চলে আসছে একজন ব্যক্তি হিসেবে, তো সেই জায়গা থেকে তার ইয়াটা কেমন, মানে এই লিডার হিসেবে তার গুণাবলীটা আসলে কি থাকা প্রয়োজন, এই সম্পর্কে যদি বলতেন। লিডার হিসাবে আসলে কয়েকটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে কোম্পানিটার ভবিষ্যৎ কি, এটা 5 বছর পরে এটা কোন দিকে যাবে, এবং সেই জায়গাগুলাকে, সেই ডিরেকশন গুলাকে যাতে ঠিক করা যায় বা ইনফ্লুয়েন্স করা যায়, এবং সেই সব ক্ষেত্রে আসলে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি আর কি, যখন ওই লিডারশিপ পজিশনে যায়। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে নেক্সট জেনারেশন লিডার যারা কোম্পানির মধ্যে অন্যান্য লিডারশিপ গ্রো করা, এবং এটা একটা কঠিন ব্যাপার, কারণ অনেক সময় লিডারশিপ রোলে যারা জুনিয়র লেভেল, যারা মানে প্রগ্রেস করার মতো, তাদের অনেক সময় গাইডেন্স করতে হবে, তাদের লাইমলাইটে আসতে দিতে হবে। তো এই জিনিসগুলো অনেক সময় অনেক লিডাররা অনেক সময় কনফিউজ থাকে, তারা অনেক সময় ওইভাবে সাপোর্ট করে না। বাট আমি মনে করি যে যারা বড় লিডার হতে চায় তারা আসলে কখনো ইনসিকিউরিটিতে ভুগে না, তারা তাদের বিভিন্ন রকমের দক্ষতা বা ইসের জন্য তারা সবসময় তাদের কাজ করে যায়, কিন্তু একটা প্রধান কাজ হচ্ছে যে কোম্পানির মধ্যে নেক্সট জেনারেশন যে লিডার তাদেরকে গ্রো করানো, তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে সহায়তা করা, সেই জিনিসগুলো কিন্তু খুব মানে মনোযোগ দিয়ে এবং ভালো মতো করতে হবে। আমার মনে হয় কোম্পানিকে যেভাবে নেওয়া দরকার, আবার সেরকমভাবে এই টিম গুলাকে মানে দক্ষ করে তোলা এবং এই জায়গাগুলোয় কাজ করার যথেষ্ট প্রয়োজন আছে বলে মনে করি। ধন্যবাদ স্যার। তো এই ক্ষেত্রে হচ্ছে যে মূলত একজন লিডার যখন একটা পজিশন থেকে আরেকটু উপরের দিকে যাবেন, তখন তো এই জায়গাটা খালি হয়ে যাবে। তো এখানকার জন্য তো একজনকে গড়ে তুলতে হবে, এরকম যে বিষয়টা আসলে। ধন্যবাদ। তো আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে কমিউনিকেশন বিল্ড আপ করার সক্ষমতা থাকাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? এটা খুবই জরুরি আসলে। কমিউনিকেশনটা যে কোনো কাজের জন্যই হলো মানে হোক না কেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা এমন একটা
মানে ওয়ার্ল্ডে এখন বাস করি, যেখানে আমরা সম্মিলিতভাবে সবসময় কাজ করি। এখানে এককভাবে বড় কিছু করার অবকাশটা দিন দিন আসলে কমে যাচ্ছে। এখন সম্মিলিতভাবে আমরা ছোট ছোট জায়গা, যার যার পারদর্শিতার জায়গা একসাথে করি, তখন সম্মিলিতভাবে একটা প্রোডাক্ট, একটা সার্ভিস তৈরি হয়। তো এই গোলগুলা, যে কোম্পানি যে বড় রকমের যে গোলগুলা বা সেখানে কি কি টাস্ক ওই গোল থেকে করতে হবে, এই জিনিসগুলা যাতে সবাইকে বোঝানো, সবাইকে করা এবং টিমকে ম্যানেজ করা এবং ইনফর্ম করা, এই ক্লিয়ার কমিউনিকেশন গুলা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর তাছাড়া আমার ক্যারিয়ারে একটা জিনিস সবসময় যেটা কাজে লেগেছে, যে আমি বাংলাদেশে থেকেছি অনেকদিন, তারপর জাপানে গেছি, তারপর আমেরিকা এসেছি। সো বিভিন্ন রকম সময় আমি বিভিন্ন রকম মানুষের সাথে আসলে মেলামেশার একটা সুযোগ হয়েছে, বিভিন্ন রকম চিন্তা ধারণার মানুষের সাথে মেলামেশার সুযোগ হয়েছে। এতে কিভাবে বিভিন্ন রকম মানুষের সাথে কমিউনিকেশন করতে হয়, এই জিনিসগুলা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক কিছু লার্ন করেছি, যেগুলা কার্যক্ষেত্রে খুব ভালো কাজে লেগেছে। ধন্যবাদ স্যার। তো আরেকটা বিষয় আমরা জানতে চাই, সেটা হচ্ছে যে কর্পোরেট সেক্টরে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে চ্যালেঞ্জ গুলোর মধ্যে মানে হচ্ছে প্রধান প্রতিবন্ধক গুলো আসলে কি কি, এগুলো আপনি কিভাবে মোকাবেলা করেছেন? আমি আগেও এটা নিয়ে কয়েকটা কথা বলেছি অবশ্যই, যেটা যে কোম্পানি যদি গ্রো না করে বা নতুন কিছু করার যদি সুযোগ কম থাকে, তো সেই জিনিসগুলা কাজ করা উচিত আর কি। তো অনেক সময় আরেকজন করতেছে না, এটাকে কমপ্লেইন করার থেকে কিভাবে করা যায়, এই অ্যাটিটিউড যদি থাকে, সেটা আমি মনে করি যে এটা একটা কোম্পানিগুলো এগুলো যেটা করা উচিত সেটা করতেছে না, সেটাকে আসলে প্রবলেম না থেকে সেটাকে অপরচুনিটি ভেবে নিজে ওই জিনিসগুলো আইডিয়া নিয়ে এসে সলভ করা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আর কি। ধন্যবাদ। তো আমরা জানতে চাচ্ছিলাম আপনি কোন ধরনের নন প্রফিটেবল অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন কি? নন প্রফিট, অনেক নন প্রফিট অর্গানাইজেশন হয়তো বা বিভিন্ন রকমের সাপোর্ট যখন দরকার সেগুলো করে থাকি। তবে আমি পার্সোনালি কোনো নন প্রফিট নিয়ে এখন খুবই মানে ব্যস্ত, এটা বলা যাবে না বা করতেছি না। এটা একটা কারণও আছে। আসলে আমি জাপানে অনেকদিন ছিলাম, তারপরে আমেরিকাতে বড় হয়েছে, এখানে অনেকদিন আছি। তো আমি একটা ক্যাপিটালিস্টিক সোসাইটির যে ভ্যালু, এটা আমার মধ্যে অনেক কিছু বিরাজ করে। তো আমি মনে করি সবকিছুর একটা সময় আছে। আগে একটা সময় নিজের ক্যারিয়ার সাকসেস হওয়া বা যে আমার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা ফর প্রফিট একটা ক্ষেত্র, সেটা সাকসেস হওয়ার পরে পরবর্তী জীবনে যখন আমি ক্লোজ টু রিটায়ারমেন্টে যাব, তখন নন প্রফিট করা দরকার। তবে আমাদের একটা কালচারালি একটা চ্যালেঞ্জ যেটা থাকে, আমরা অনেক সময় মানে অন্যকে সাহায্য করতে ব্যস্ত, যখন নিজে তখন আমি সক্ষমভাবে দাঁড়াইতে পারি নাই, তার আগেই সাহায্য করতে ব্যস্ত। সাধারণত এই অ্যাপ্রোচগুলো ভালো, সবকিছুর দরকার আছে, কিন্তু এই অ্যাপ্রোচগুলো আসলে খুব একটা বড় কিছু করতে পারে না, কারণ যখন নিজেই ওই সক্ষমতার মানদণ্ডে অল্প, তখন জিনিসগুলো তখন ছোট আকারে হয়। তবে যেটা একটা উদাহরণ আমি দিতে পারি, যেমন বিল গেটস যখন মাইক্রোসফট নিয়ে বিজি ছিল, তখন কিন্তু সে 5টা নন প্রফিট করে ওইখানে সময় দিয়ে যে কম্পিউটার ইন্ডাস্ট্রি গড়ে তুলে পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে। যে ফর প্রফিট যে অ্যাপ্রোচ, ফর প্রফিটের যে অ্যাপ্রোচটা আসলে অনেক বড়, অনেক মানে, কারণ নন প্রফিট গুলো অনেকগুলো অনুদান ভিত্তিক চলে, আর ফর প্রফিট গুলো সেলফ সাস্টেইন একটা কাঠামোতে চলে। সে তখন এটা সময় দিচ্ছে এবং এটাকে অনেক বড় করার পরে তারপর সেখান থেকে সে যে অবস্থান নিয়েছে, তারপর সে গেটস ফাউন্ডেশন নন প্রফিট করছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের যারা খুবই সাকসেসফুল তারা কিভাবে করে, এগুলো কিন্তু আমাদের মানে ফলো করা উচিত। এবং এগুলো করার মাধ্যমে আমরা এইটাও সাকসেসফুল হতে পারবো, ওইটাও সাকসেসফুল হতো। তো আমি এই জন্য মনে করি যে নন প্রফিটের জিনিসগুলো হয়তো আরো 10-15 বছর পরে, যখন আমার ক্যারিয়ারের শেষের দিকে আসবো ইনশাল্লাহ, তখন মানে এখন যতটুকু করা যায় করবো, কিন্তু ওইটাকে তখন প্রায়োরিটি দিয়ে করার ইচ্ছা। এই জন্য আমি আসলে একটু সময় নিয়ে এই প্রশ্নের উত্তরটা দিলাম, যে এখানে একটা ডিফারেন্স, যেটা এই জিনিসটা তুলে ধরার জন্য, যে চিন্তা ধারণার যে ডিফারেন্স।
মানে বিষয়টা হলো যে বর্তমানে হয়তো আপনি ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পারবেন, যেটা তেমন একটা ভ্যালু অ্যাড করবে না সোসাইটির জন্য। কিন্তু আপনি যদি এই বিরতির পরবর্তীতে যদি আপনি হচ্ছে যে কার্যক্রমটা হাতে নেন, তাহলে দেখা যাচ্ছে যে বিশাল মাপের একটা ভ্যালু অ্যাড করতে পারবেন, যেটা সোসাইটির জন্য একটা বড় মাপের একটা পরিবর্তন বা হচ্ছে বড় ধরনের একটা উপকার আসবে। সেই টার্গেটে হয়তো আপনি আগাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। ব্যাপারটা অনেকটা অর্থনৈতিক ভাবে সাহায্য করা, যেখানে নিজের সময় ইনভলভমেন্ট কম, বাট পরবর্তী যেটা সেটা নিজের সময় ইনভলভমেন্ট, যেখানে ব্যাপ্তিটা অনেক মানে শুধু অর্থনৈতিক না, ব্যাপ্তিটা যাতে অনেক বড় রকমের কিছু হয়, সেই জিনিসটাই আমি আসলে মানে ডিফারেন্স বোঝাতে যাচ্ছি, যে আমার কতটুকু সময় আমি ব্যয় করব। অর্থনৈতিক ভাবে তো অনেক সময় আমরা অনেক জায়গায় সব সময় কম বেশি করতে পারি, নিজের সময় দেওয়াটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার মডেল মনে করি আর কি। বর্তমানে তো বিষয়টা হচ্ছে আপনি যেহেতু ক্যাপিটাল কার্যক্রমের সাথে আপনি যুক্ত আছেন, তা আপনার এক একটা সেকেন্ড বা এক একটা মুহূর্ত তো আপনার অনেক ভ্যালুয়েবল, অনেক মূল্যবান। এই সময়টা হচ্ছে যে আপনি যদি আপনার এই কার্যক্রমের সাথে দেন, তাহলে দেখা যাচ্ছে যে আরো কিছু প্রফিট এখানে আসবে, সেটা পরবর্তীতে হয়তো কোনো ধরনের উপকার আপনি লাগাইতে পারবেন সমাজের জন্য। এই বিষয়ে হয়তো এরকম ভাবে এটা এগোতে পারে। ধন্যবাদ স্যার। তো আমরা হচ্ছে যে একেবারে এখন ফিরে যেতে চাই আপনারা একেবারে শৈশবে, শৈশব কৈশোর আপনার কোথায় কেটেছে, কেমন কেটেছে এবং কোন মজার ঘটনা কি আছে কিনা শেয়ার করা যাবে। শৈশব কৈশোর আসলে আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল, তো বিভিন্ন জায়গায় ছিলাম। তার মধ্যে একটা ব্যাপক সময় আমি গাজীপুর এবং চৌরাস্তা, জয়দেবপুর এইসব জায়গায় আমি বড় হয়েছি। তারপর আমি এখান থেকে ক্যাডেট কলেজে যাই। ক্যাডেট কলেজে প্রায় আমি তখন 12 বছর বয়স। তো ক্যাডেট কলেজে যাওয়া আমার মির্জাপুর ক্যাডেট কলেজ, তো এটা আমার জীবনে একটা মানে টার্নিং পয়েন্ট ছিল, কারণ ফ্রম মানে 1988 সালে দ্যাট ইজ এ ডিফারেন্ট অপরচুনিটি। সেখান থেকে পড়াশোনা করার পরে আমি ইন্টারমিডিয়েট পাস করে বুয়েটে ভর্তি হয়েছিলাম। ক্লাস শুরু হওয়ার আগে আমি জাপান চলে যাই স্কলারশিপ নিয়ে। সেটা আমার জীবনের আরেকটা চেঞ্জ। বাট শৈশবের মজার জিনিস অবশ্যই ক্যাডেট কলেজের জীবনগুলা খুবই একটা আনন্দদায়ক ছিল, অনেক বন্ধু বান্ধবের মাঝে অনেক রকম কিছু করেছি। তো একটা ক্ষুদ্র মজার যদি ঘটনা বলি, আমি তখন খুবই ছোট ছিলাম, আমি খুব ক্যারাম বোর্ড খেলতে পছন্দ করতাম, তো এবং মোটামুটি ভালো খেলতাম। তো এই গ্রামের মানে ওই চৌরাস্তার ওইদিকে যে দোকানপাটের ওইখানে যে খেলা হইতো, তো ওইসব জায়গায় গিয়ে আমি খেলতে দিতাম। আমি খুবই লম্বায় ছোট ছিলাম তখন, তো আমার জন্য সবাই ইট টিট এনে দিয়ে দিত এবং আমি সবাই হারাই দিতাম, বড় বড় মানুষ। তো আমার বাসায় আবার আব্বা বাইরে গিয়ে খেলাধুলা করে এটা একদমই পছন্দ করতো না। তো এটা উনি আব্বা আমার জানতে পারে, জানার পরে আমার উপরে খুব রাগ করে, আমার মনে আছে যে 2-3 মাইল আব্বা আমার পিছনে আসছে, আমি চলে যাচ্ছি। আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু তখন থেকেই আব্বার যে আমার বাবার যে জিনিসটা আমি বুঝতে পারছি, যে আমি ওই দিন আব্বা কিন্তু আমাকে কোনো মারতো না। আমি বাসায় এসে পড়াশোনা করার মানে আব্বার সবসময় আমার বাবার যে গাইডেন্স ছিল, লেখাপড়াটা ভালো মতো যাতে করি, এবং যখনই আমি পড়াশোনা ভালো মতো করছি তখনই কিন্তু আব্বার আমাকে কিছু বলতেন না। যে তখন থেকে আমার মনের মধ্যে যে ক্যাডেট কলেজে ঢোকা এই অবদান হিসাবে আমার আব্বার অবদান খুবই বেশি। কারণ উনি গাজীপুরে আমি বড় হয়েছি, যেখানে আমাদের গ্রামের আশেপাশে কখনো ক্যাডেট কলেজে পড়ে নাই, এবং উনি সেটা অনেক আগে থেকে চিন্তা করে আমাকে ক্যাডেট কলেজে ঢোকানোর জন্য যে চেষ্টাগুলো করা, এবং আমার আলটিমেটলি যে সক্ষম হয়েছেন, এটা আমার জীবনের জন্য একটা বড় রকম হিসাবে কাজ করছে। আমি আসলে উত্তরটা ঠিক মতো বললাম কিনা জানি না, বাট মজার ঘটনা সবকিছু মিলিয়ে একটু বললাম আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমরা জানি যে আপনি স্কলারশিপ নিয়ে হচ্ছে জাপানে চলে যান, তো স্কলারশিপটা আসলে আপনি তৎকালীন সময়ে মানে কি প্রসিডিউর মেনটেন করে বা কিভাবে আপনি এটা পেতে সক্ষম হয়েছিলেন, সে সম্পর্কে যদি বলতেন। স্কলারশিপটা আসলে আমার মনের মধ্যে একটা জিনিস ছিল যে আমি বাইরের দেশে যেতে চাই এবং পড়াশোনা করতে চাই। এর জন্য আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করার পরে থেকে বুয়েটে ভর্তি পরীক্ষা হওয়ার সাথে সাথে আমি অবশ্য বিভিন্ন রকম জায়গায় কোথায় কোন স্কলারশিপ আছে এই জিনিসগুলা মানে খোঁজ করতে থাকি। এবং আমার মনে হয় 30-35টা এম্বাসিতে আমি ঢাকায় পায়ে হেঁটে বিভিন্ন জায়গায়, তখন হরতাল চলতো, অনেক রকমের প্রতিবন্ধকতা ছিল। এইসব প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি গাজীপুর থেকে এসে প্রত্যেকটা এম্বাসিতে গিয়ে, কারণ সবসময় সবার সার্কুলার তখন নিউজ পেপার আসতো না, এখনকার মতো ইন্টারনেটে সব ইনফরমেশন তখন ছিল না। সো যেহেতু ইনফরমেশন গুগল ছিল না, এত সবকিছু আমাদের সুবিধা মতো ছিল না, তখন আমার সভাপতি আমার কিন্তু
নিজেই প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে নক করে সেই ইনফরমেশন গুলো বের করতেছে। তো সেই ইনফরমেশনের মাধ্যমে আমি বিভিন্ন দেশে মানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি। এখানে কয়েকটা জায়গায় সিলেক্ট হই, যেমন চায়নার স্কলারশিপেও সিলেক্ট হয়েছিলাম, পরে জাপানটায় আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, জাপান ইলেকট্রনিক্সে একটা উন্নত দেশ, তো তখন আমি জাপানটাকেই বেছে নিয়ে ওইখানে মনবসু স্কলারশিপ নিয়ে যাই। ওই সময় কি কোনো পরীক্ষা দিতে হয়েছিল আপনার, বা কি ধরনের পরীক্ষাগুলো হতো? পরীক্ষাটা আসলে জাপানিজ মিনিস্ট্রি অফ এডুকেশনের যে এম্বাসিতে ওইখানে লিখিত পরীক্ষা হয়েছে, ভাইভা হয়েছে। পরীক্ষা দেওয়ার একটা শর্ত ছিল যে বাংলাদেশে যারা এসএসসি ইন্টারমিডিয়েটে মার্ক হিসাবে একটা র্যাঙ্কিং করে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছিল। সো লাকিলি আমার একটা জিনিস আমার ভালো ছিল যে যে জায়গাগুলো দরকারি, যেমন আমি ক্লাসে কি রেজাল্ট করতেছি অনেক সময় ইম্পর্টেন্ট না, কিন্তু যে পরীক্ষাগুলো ইম্পর্টেন্ট যেমন এসএসসি, এই জিনিসগুলো আমি কিন্তু ভালো করেছি। সো যেই জিনিসগুলোর ইম্প্যাক্ট ইম্পর্টেন্ট, এটা আমার আমার লাইফের বিভিন্ন জায়গায় যে জায়গাটার যেখানে ইম্পর্টেন্স বেশি সেখানে কিন্তু আমি সময় দিয়েছি। এবং এই জিনিসগুলো আমি অবশ্য জাপানে যখন ওসাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি একই কাজই বা একইভাবেই এগুলো করতে সক্ষম হই। যেমন এই স্কলারশিপের বাইরের দেশে যাব, আমি যখন ডিটারমিনেন্ট ছিল তখন আমি কিন্তু 30-35টা জায়গায় গিয়ে ট্রাই করছি, মানে আই নেভার গিভ আপ আনটিল আই গেট হোয়াট আই নিড। সো আমার মনে হয় এই অ্যাটিটিউড গুলা এই সব জায়গায় সাকসেসফুল হওয়ার জন্য অনেক কাজে লাগছে। অসংখ্য ধন্যবাদ স্যার। তো আপনি হচ্ছে যে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন। তো এইখানকার শিক্ষার পরিবেশটা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন, এটা কেমন পরিবেশ শিক্ষার? ওসাকা ইউনিভার্সিটি জাপানের একটা টপ 3 ইউনিভার্সিটির একটা। তো এখানে এখানে অনেকজন নোবেল প্রাইজ হোল্ডারও আছে। সো অবশ্যই তাদের যে রিসার্চ করার যে ক্ষমতা বা জাপান যে এত উন্নতি হয়েছে এর জন্য কিন্তু এদের যে টপ ইউনিভার্সিটি যেগুলা এগুলোর অবদান খুবই খুবই বেশি। সো এখানে পড়ার সুযোগ পাওয়াটা আমার জন্য একটা জীবনের আরেকটা টার্নিং পয়েন্ট ছিল। এবং এটা আমি জাপানিজ স্টুডেন্টদের সাথে কম্পিট করে ভর্তি পরীক্ষায় আমি মনোনীত হয়েছিলাম, এবং এটা আমার জীবনের একটা চ্যালেঞ্জ ছিল। আমার মনে আছে ওই 6 মাস পরীক্ষার আগে আমি অন্য কোথাও কিছু করি নাই, শুধু সারাক্ষণ এইটা প্রিপারেশন নিয়ে আমার মাথা। এগেন আমি খুব বেশি ভালো সবসময় যে ফার্স্ট সেকেন্ড হয়তো আমি এরকম স্টুডেন্ট ছিলাম না, কিন্তু মানে গুড এনাফ ছিলাম যে যেখানে যেটা দরকার সেই সময় আমি সেই এফোর্টটা দিছি, এবং তার বিষয়ে আমি এই একটা খুব সুন্দর পড়াশোনার সুযোগ পেয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো ওই জাপানে প্রথম দিকে কি হচ্ছে আপনার ভাষাগত কোনো প্রবলেম হয় নাই ভাষার জন্য পড়াশোনা করতে গিয়ে? অবশ্যই হয়েছে, এবং জাপানে এসে আপনার ভাষাগত ওই ভাষা শিখে তারপর পড়তে হয়েছে। সর্বপ্রথম প্রথমে একটা চ্যালেঞ্জ হয়, এমনও মনে হয়েছে যে প্রথম 6 মাসের পরে এত কষ্ট, কিন্তু তখন আমার মনে হতো যে আমি এই জিনিসটা করার যে চ্যালেঞ্জটা নিয়েছি এই চ্যালেঞ্জটা তো আমার কন্টিনিউ করতে হবে, এবং এটাকে আরো চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এটাকে সক্ষম হওয়ার জন্য চেষ্টা করেছি। এবং যারা অন্যান্য আমাদের সিনিয়র ভাইরা যারা গেছে সবাই সাকসেসফুল হয়েছে। সো আমিও সেই একই পথ ধরে ভাষা ঠিক মতো শিখে তারপর সেখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করেছি। তখন আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েননি শুরুর দিকে ভাষাগত সমস্যা? হতাশাগ্রস্ত হওয়ার থেকেও অবশ্যই চ্যালেঞ্জ আছে। আমার যে পরিবেশ, যেটা বাংলাদেশের যে পরিবেশ ছিল, পরিচিতি সেগুলো ছিল না, বন্ধু বান্ধব ডিফারেন্ট ছিল। এই চ্যালেঞ্জের মধ্যে দিয়েই কিন্তু নতুন পরিবেশকে অ্যাডাপ্ট করার যে ক্ষমতা, এই ক্ষমতাটা গড়েছে। সো ওই চ্যালেঞ্জটা থেকে যাওয়ার ফলে যেটা হচ্ছে আমার পরবর্তী জীবনে বা এখনো ক্যারিয়ারে আর কোনো চ্যালেঞ্জকে আসলে তেমন চ্যালেঞ্জ মনে হয় না। মানে যখন এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু চ্যালেঞ্জ যখন এটা নেই, আমরা এই রিস্ক নেই বা ঝুঁকি নেই, এই ঝুঁকিগুলো নেওয়ার পরে আমরা যখন এটা সক্ষম হই তখন কিন্তু যে মনোবলটা দেয় এই মনোবলটাই কিন্তু আমাদের অনেক আগে এগিয়ে নিয়ে যায় পরবর্তী কাজ করার জন্য। আমার মনে হয় জাপানের সেই অভিজ্ঞতাটা আমার এখনো বিভিন্ন কাজে যখন করি তখন এগুলোকে এই মনোবলটা আমাকে সবসময় সাহস যোগায়। ধন্যবাদ। তো আপনি পরবর্তীতে দেখা যায় যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন, তো এটা কিভাবে সম্ভব হলো? ক্যালিফোর্নিয়াতে মাস্টার ডিগ্রি করার জন্য আসলে আমি রোটারি ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর স্কলারশিপ একটা স্কলারশিপ পাই। এটা মূলত জাপানিজ স্টুডেন্টদের জন্য ছিল। তো আমি একটা ফরেনার হিসাবে জাপানে এই স্কলারশিপটা
জাপানিজদের সাথে অ্যাপ্লাই করি, এর জন্য ওদের মধ্যে রোটারির মধ্যে একটা বিদেশিকে প্রথমেই স্কলারশিপটা দিবে কি দিবে না, এটা ওদের মধ্যে একটা দ্বন্দ্ব নিজেদের মধ্যেই ওদের হয়েছিল। পরে ওরা চিন্তা করলো যে আমরা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আচ্ছা ঠিক আছে একে পরীক্ষা দিতে দেই। তো আমি প্রথম অ্যাকচুয়ালি ফরেনার হিসাবে এই স্কলারশিপটা জাপানের তারা আমার স্পন্সর করে আমাকে ইউএসএ তে আমি আসার সুযোগ পাই। আর ইউএসএ তে আমি আসলে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, তার মধ্যে থেকে ইউসিএলএ যে লস এঞ্জেলেস, এখানে আমাকে অ্যাকসেপ্ট করে, স্কলারশিপও পাই, সেই সুবাদে আমার পড়াশোনার সুযোগ হয়। জি জি। তো আপনি তো আগে জানতেন যে এটা শুধুমাত্র জাপানিদের জন্য স্কলারশিপটা, তো আপনি সেই জায়গা থেকে আপনি নিজেও অ্যাপ্লিকেশন করলেন কোন ভরসাতে? আমার জীবনের এটা এটা অনেক ক্ষেত্রেই আসলে এই জিনিসগুলো হয়। আসলে যেটা হয় যে রুল সবসময় আইন নিয়ম এগুলো সবসময় থাকবেই, রাইট? সো আমরা যদি সম্ভব না ভেবে মানে আগে এগিয়ে যেতে না চাই, তাহলে আমরা কখনোই কিন্তু এটা চেঞ্জ করতে পারবো না, তাই না? সো তো চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। সো আমার ওই পদক্ষেপটা ছিল যে আমার তো হারানোর কিছু নাই, হয়তো আমার কিছু কষ্ট হচ্ছে, আমি হয়তো 3-4 জায়গায় একই রকম কষ্ট করবো, এক জায়গায় না এক জায়গায় তো সফল হবো ইনশাল্লাহ। তো আমি ওইভাবে তাদের সাথে তাদের বোঝাতে সক্ষম হয়েছি। শুধু বোঝাতে সক্ষম হই নাই, আমি যাওয়ার পরে আমি যখন লস এঞ্জেলেসে জাপানিজদের সম্পর্কে, আমেরিকানদের জাপানিজদের কালচার নিয়ে কথা বলছি, বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছি, এবং এই জিনিসটা যখন আমি জাপানে বলছি যে আমার দ্বারা আসলে মানুষজন আমাকে আসলে আরো বেশি বিশ্বাস করছে জাপানিজদের কথা, আমি একজন জাপানিজ না হয়ে বলতেছি। এর পরবর্তী যেটা হচ্ছে এই রোটারি অর্গানাইজেশন থেকে অন্যান্য আরো ফরেনারের প্রতি তারা এই স্কলারশিপটা কিন্তু এক্সটেন্ড করছে। সো তো আমার মনে হয় এই জিনিসগুলা যে অনেক সময় নিয়ম আছে বলে করা যাবে না, এগুলো আসলে ভাবার থেকে চেষ্টা করাটা আসলে এবং এই জিনিসগুলা রিস্ক নিয়ে ট্রাই করাটা মানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করি। আর আজকে হয়তো আমার সফলতার কথা এগুলো বলতেছি, এরকম অনেক কিছুই আমি হয়তো করছি যেগুলো কখনোই সাকসেসফুল হয় নাই, যেগুলো বিফলে গেছে। বাট মানে ওয়ার্ল্ডে আসলে সবাই কিন্তু কয়টা বিফল হলে এগুলা কেউ দেখে না। 4-5টা, আমি যে ক্যালিফোর্নিয়ার ইউসিএলএ তে অ্যাকসেপ্ট হয়েছি, এর সাথে যে আরো 5টা ইউনিভার্সিটিতে আমাকে রিজেক্ট করছে, সো এটা নিয়ে কিন্তু আমরা কথা বলতেছি না, তাই না? কিন্তু রিজেকশন থাকবেই মানুষের জীবনে, এটা বিজনেস ক্ষেত্রে হোক, যে কোনো কাজেই হোক, সবসময় দেয়ার উইল বি সাম মানে ফেলিয়ার অর রিজেকশন। বাট ওইটাকে বাদ দিয়ে যে কিনা আরো মানে ওইটাকে চ্যালেঞ্জ নিয়ে আরো বরং আরেকটা ট্রাই করে সাকসেস হয়, সেটা আলটিমেটলি অনেক দূর নিয়ে যায়। এবং এটাই মনে হয় আমাদের তরুণ প্রজন্ম সবার ওই দিকটা খেয়াল করা উচিত বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ। তো হচ্ছে কি যে আমাদের যারা লিডার হয় তারা তো চিরচারিত যে প্রথাগুলো থাকে সেই প্রথাগুলো আসলে কিছুটা ভেঙে দেয়, যার কারণে দেখা যাচ্ছে যে নতুন কিছু একটা সৃষ্টি হয়। যারা নেতৃত্বে থাকে বা হচ্ছে যে যারা হচ্ছে যে একটা চিন্তা করে অগ্রগতি সংস্কারের বিষয়ে, তো আপনারও দেখা যাচ্ছে যে জাপানের এই স্কলারশিপের জন্য আপনি প্রথম মানুষ যে বিদেশি হিসেবে একজন স্কলারশিপ অর্জন পেয়েছেন সেখান থেকে আপনার, তার পরবর্তীতে দেখা যাচ্ছে আরো অনেকেই পেয়েছে এই পথ ধরে। তো এটাও একটা ভালো একটা দৃষ্টান্ত আপনি স্থাপন করেছেন। তো আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার শিক্ষা জীবনের প্রথম পছন্দের জিনিস কি ছিল? শিক্ষা জীবনের ক্যাডেট কলেজ আসলে আমার জীবনে একটা বিশাল অংশ জুড়ে রয়েছে। সেই শিক্ষাটা আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। একটা জিনিস আমি কেন এখানে উল্লেখ করতে চাই, আমি যখন গাজীপুরে একটা ছেলে, ওইখান থেকে আমি যখন ক্যাডেট কলেজে গেছি, তো এখানে সবাই মনে করে আসলে যে টিচার ভালো, লেখাপড়ায় ভালো, এই জিনিসগুলো মানে ভালোই জন্য ভালো। আসলে আমি মনে করি আসলে সবচেয়ে বেশি লাভবান যেটা হয়েছি এখানে আমার বন্ধু বান্ধব কারা। সো এই পড়াশোনা তাদের সাথে এখানে ক্যাডেট কলেজ যেটা হয়েছে, এখানে অনেক সাকসেসফুল মানুষের ছেলেরাও আছে, আবার গ্রামাঞ্চল থেকে আসছে এরকমও আছে, বিভিন্ন রকম সোসাইটির মানুষের তাদের যে চিন্তা ধারণা। আমরা যে ক্যাডেট কলেজে 50 জন বা 300 জন, তারা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডে আছে। কারো বাবা হয়তো বা দেখা যাচ্ছে দেশের প্রথম সারির সাকসেসফুল লোকজন, আবার কারো দেখা যাচ্ছে আমার মতো শহরতলি থেকে এসে বিভিন্ন জায়গা থেকে এসেছে। এই চিন্তা ধারণার যে একসাথে হওয়ার যে সুযোগটা, আমি মনে করি এই জিনিসটা আমি আসলে খুবই এনজয় করছি আমার শিক্ষা জীবনে, এবং এটাকে আমাকে অনেকভাবে প্রভাবিত করছে। কারণ আমরা কিন্তু আমাদের যারা বন্ধু বান্ধব তাদের দ্বারাই কিন্তু আমরা বেশি প্রভাবিত হই, এবং এটা জাপানে গিয়েও শিক্ষাক্ষেত্রে একই জিনিস হয়েছে। কারণ আমি যখন জাপানে গেছি, প্রায় 40টা দেশের ফরেন স্টুডেন্ট একসাথে আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ করছি, এবং এই 40টা দেশের স্টুডেন্ট 100 জনের চিন্তা ধারণা কিন্তু 100 রকম। এবং
তাদের সাথে তারা কিভাবে চিন্তা করে। আমরা সাধারণত কিন্তু যারা আমরা নিজেদের মতো চিন্তা করি 5 জন আমরা একসাথে হলে কিন্তু এটা কমফোর্টেবল, এটাই স্বাভাবিক, তাই না? কারণ আমরা সবাই একই জিনিস বিশ্বাস করি, একই কালচারে একই জিনিস খাই, একই জিনিস করি, তো এটাই কমফোর্ট। এবং কিন্তু এই কমফোর্ট জোনের বাইরে গিয়ে যখন আরেকজন অন্যভাবে চিন্তা করতেছে এবং তারা কেন চিন্তা করতেছে এবং সেটা বোঝা, সেই গ্লোবাল যে পার্সপেক্টিভটা, এটা কিন্তু আমি ওই ক্যাডেট কলেজ থেকেই কিন্তু শুরু হয়, মানে এবং সেই জিনিসটা কিন্তু পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটা এক্সপ্যান্ড হয়। তো আমি শিক্ষা জীবনে অ্যাকচুয়াল বইয়ের যে লেখাপড়ার থেকে এই যে অভিজ্ঞতার আলোকে যে শিক্ষা, এই জিনিসটাই মনে হয় বেশি এনজয় করছে এবং এটা আমার পরবর্তী জীবনে অনেক 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 কাজে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। আপনার হচ্ছে একটু ব্যতিক্রম, সবকিছু চিন্তা ভাবনা দিয়ে একটু আপনি ব্যতিক্রম কিছু সেট আপ করেছেন আপনার জীবনে, এটা আপনার আলোচনা থেকে বোঝা যাচ্ছে। তো আমরা জানতে চাচ্ছিলাম আপনার যে আপনি দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবনে আছেন, তো সেখান থেকে বাংলাদেশকে কেমন মিস করছেন? অবশ্যই মিস করছি। আমার বাবা মা বাংলাদেশে আছেন, আমার বোন আছেন, এছাড়া আত্মীয় স্বজন অনেক বন্ধু বান্ধব সবাই বাংলাদেশে। তবে একটা সুবিধা যে আমি এই মহামারীর আগে আমি অনেকবার কিন্তু বাংলাদেশে যেতাম বিভিন্ন রকমের কাজে হোক। প্রত্যেক বছর আমি অ্যাটলিস্ট 2 বার অল্প সময়ের জন্য হলেও আমি কিন্তু গিয়েছি, অনেক সময় 4 বারও গিয়েছি। সো আমি একদিকে মিস করি ঠিকই, আবার অন্যদিকে দেশের সাথে যে সম্পর্কটা রাখা বা দেশের জন্য যে কাজগুলা করা বা ওই জিনিসগুলো কিন্তু একইভাবে করার চেষ্টা করি। আর আমাদের এখানে সিলিকন ভ্যালিতেও কিন্তু আমাদের একটা বাংলাদেশি কমিউনিটি রয়ে গেছে যারা খুব ভালো, তো সেখানে অনেক রকমের কার্যক্রম হয়। সো অবশ্যই আমরা মিস করি, আবার সেই সাথে আমাদের একটা নতুন জগৎ গড়ে তুলে সেই জায়গা থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এটাই। অসংখ্য ধন্যবাদ স্যার। সম্মানিত দর্শক, আমরা আজকে কথা বলছি আবুল নুরুজ্জামান স্যারের সাথে। তিনি ভাইস প্রেসিডেন্ট প্রোডাক্ট মার্কেটিং এট এক্সপেরি কর্পোরেশন। আপনাদের যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের অতিথি। তো স্যার, আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি ভবিষ্যতে কি করতে চান? আমার ভবিষ্যৎ পরিকল্পনা কিছু নিজের পার্সোনাল ক্যারিয়ার বা অ্যাসপিরেশন থেকে কিছু পরিকল্পনা আছে। অবশ্যই এখানে আমার কর্মক্ষেত্রে আরো সামনে এগিয়ে যাওয়ার যে চেষ্টা বা এগুলো সবসময় থাকবে। বাট আরেকটা পরিকল্পনা যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, কারণ আমি বাংলাদেশকে নিয়ে কিছু কাজ করেছি, অনেকগুলো কোম্পানিতে ইনভেস্ট করেছি, বিভিন্ন কর্মক্ষেত্র তৈরি করার সুযোগ করতে পেরেছি। বাট এটা অনেক বৃহৎ আকারে করার, যখন আমি প্রায় আরো অনেক বছর পরে যখন আমার এই কর্মক্ষেত্রে আমি অনেকটা রিটায়ারমেন্টের দিকে যাব, তখন এটাকে আরো বৃহৎ আকারে একটা ব্যাপক কর্মসংস্থান যাতে তৈরি হয়, একটা ইন্ডাস্ট্রি, সেই জায়গায় কন্ট্রিবিউশন করতে চাই এবং সেটা আমার ভবিষ্যতের একটা বড় রকমের পরিকল্পনা অবশ্যই আছে। অসংখ্য ধন্যবাদ। আপনার এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় এই জন্য আমরা আপনার কার্যক্রমের প্রতি শুভকামনা জানাচ্ছি। তো আমরা বরাবর আমাদের প্রত্যেক অতিথিকে একটা প্রশ্ন করে থাকি যে আমাদের যে লার্ন টাইমের জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠান, এখানে এই প্রোগ্রামটা আসলে কেমন বা সেটা কিভাবে আপনারা দেখছেন, এই সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ, আমার মানে খুবই ভালো লাগছে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে। এছাড়াও আমি আগেও কয়েকটা প্রোগ্রাম আমি নিজে শুনেছি এবং আমার এই উদ্যোগটাকে আসলে খুবই সময় উপযোগী বলে মনে হচ্ছে। এবং এর মাধ্যমে আমাদের শুধু জীবনের গল্পটা সবার সাথে শেয়ার করা না, বিভিন্ন রকমের তরুণ প্রজন্ম বিভিন্ন জিনিস জানা শোনার একটা সুযোগ পাচ্ছে। এটা আমি মনে করি খুবই বড় একটা কন্ট্রিবিউশন। এবং আমি এই জন্য লার্ন টাইম এর যে কর্তৃপক্ষ এবং আপনাকে এবং যারা এর সাথে জড়িত সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আজকের মতো এখানে বিদায় নিব। এর আগে আপনাকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনার শত ব্যস্ততার মধ্যেও লার্ন টাইমকে সময় দিয়েছেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে আমি বরাবর একটি কথা বলি যে সাফল্যের পিছনে নয়, দক্ষতার পিছনে ছুটুন। দক্ষতা অর্জনের কলা কৌশল জানতে লার্ন টাইমের সাথেই থাকুন, দেখতে থাকুন জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, লার্ন টাইমের সাথেই থাকুন। ধন্যবাদ।